আপনাদের সবাইকে স্বাগত জানাই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024-কে সামনে রেখে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং আই ক্রিয়েশনস আয়োজিত তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন এই অনুষ্ঠানে। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে এই তর্ক বিতর্কের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই বাংলাদেশের গণতন্ত্রের চর্চা, নির্বাচনী সংস্কৃতি এবং আসন্ন উপজেলা নির্বাচনী প্রার্থীদের জাতীয় এবং এলাকা ভিত্তিক উন্নয়ন রূপকল্প এবং জনগণের প্রতি প্রার্থীদের অঙ্গীকারকে। এ ধরনের সুস্থ তর্ক বিতর্কের মধ্যে দিয়েই দেশে গণতন্ত্রের সুস্থ চর্চা হয় এবং গণতন্ত্র হয়ে ওঠে শক্তিশালী। আজ আমরা এসেছি চৌহালি উপজেলায়, যেখানে আমাদের সাথে আজ রয়েছেন 3 জন উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থী এবং আছেন আমাদের সাথে উপস্থিত স্থানীয় জনগণ, আছেন গণমাধ্যম কর্মী, আছেন সকল স্তরের প্রতিনিধি। আজ তাদেরকে সাথে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা করছি। প্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের যে 3 জন প্রার্থী রয়েছেন আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন, আছেন মাহফুজা খাতুন এবং মোহাম্মদ তাজউদ্দিন। আপনাদের 3 জনকেই স্বাগত, অভিনন্দন। প্রথমেই আমি আসতে চাই মাহফুজা খাতুন, আপনার কাছে। আপনি নারী হিসাবে উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছেন এবং এর আগেও আপনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এই উপজেলার। আপনার কাছে জানতে চাইবো যে এবারের নির্বাচনে আপনার নির্বাচনী ইশতেহার কি এবং চৌহালি জনগণের প্রতি আপনার অঙ্গীকার কি কি? ধন্যবাদ চ্যানেল আই ক্রিয়েশনের ফেরদৌসী বাপ্পি ভাইকে। আজকে আমার ষষ্ঠ নির্বাচন অংশগ্রহণে করেছি এবং এটার জন্য আমি প্রস্তুতিমূলক একটা ইশতেহার আমার আছে। আমি বিগত 2009 সালে উপজেলা চেয়ারম্যান ছিলাম। তখন অনেক জিনিস আমি বুঝি নাই বা অনেক জিনিসে কিছু ইচ্ছা থাকলেও করতে পারি নাই। তবে এবার যদি আমি উপজেলা চেয়ারম্যান হই, আমার ইশতেহারের মধ্যে আছে, যেহেতু চৌহালির রাস্তাঘাট একটা নদী ভাঙন এলাকা, চৌহালির রাস্তাঘাটগুলি সীমিত, কিন্তু রাস্তাঘাটগুলি এখন কখনোই আমি কার্পেটিং দেখি না, হয় ইট বিছানো নাহলে খোয়া বিছানো, এরকম একটা। তো হয়তো গভর্নমেন্টের বরাদ্দ সবসময় সীমিত আকারে থাকে। তাই সীমিত আকারে থাকার পরও আমি অনেক উপজেলায় আমার হাজব্যান্ড সূত্রে আমি দেখেছি যে অনেক উপজেলায় সে গভর্নমেন্টের বরাদ্দ থেকে আমরা এক্সেস ওনারা বরাদ্দগুলি নিয়ে আসতো। আমার সেই সূত্রগুলি আমার জানা আছে, বা আমি যখন 2009 সালে যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি সেইগুলোতে নক করতাম। সেই অভিজ্ঞতাগুলো আপনার আছে? হ্যাঁ, সেই অভিজ্ঞতাগুলি আছে এবং কিভাবে ফান্ড প্লেস করতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলো আমার জানা আছে। আমি মনে করব যে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি রাস্তাঘাটগুলি উন্নয়ন করব। অবশ্যই এই উপজেলার মাননীয় সংসদ সদস্য আলোচনার সঙ্গে আলাপ আলোচনা করে তার সহযোগিতা নিয়ে আমি আমার কার্যক্রমগুলি শুরু করব। অনেক ধন্যবাদ মাহফুজা খাতুন, চমৎকার। এবার আসতে চাই আমার ঠিক ডান দিকে আছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন। আপনার কাছে একই জিনিস জানতে চাইবো, আপনার নির্বাচনী ইশতেহার এবং জনগণের প্রতি আপনার অঙ্গীকার। ধন্যবাদ ফেরদৌসী বাপ্পি ভাইকে আজকের এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে জনগণের সামনে উপস্থাপন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চৌহালিবাসীর পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি 2019 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি যে ইশতেহারগুলি করেছিলাম সেই ইশতেহারের শতভাগ বাস্তবায়ন করা সম্ভব না হলেও 80% বাস্তবায়ন হয়েছে, সেটা আমি পরবর্তীতে আসছি। তো আমি যদি এইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমি ইশতেহারে ঘোষণা করেছি যে চৌহালি একটি নদী বিধৌত এলাকা, এখানে জলবায়ু পরিবর্তন এবং নদী শাসন, আমাদের চৌহালির পূর্ব পারে অলরেডি নদী শাসনের কাজ ড্রেজিং এবং ইমার্জেন্সি বস্তা দিয়ে স্থায়ী কাজের বাদ হয়েছে। আমরা অন্যান্য চর অঞ্চলকেও আমরা ইমার্জেন্সি এবং স্থায়ী বাঁধের কাজ করব এবং সর্বশেষ সরকারকে আহ্বান করব যে ড্রেজিংয়ের মাধ্যমে যাতে এই উপজেলা নদী শাসনটা যাতে হয়। আমি উপজেলা এইবারে ইশতেহারে ঘোষণা করছি যে এখানে নদী শিকস্তির মধ্যে জমি বিক্রি করতে পারছে না, যাতে মানুষ মানে জমিগুলি বিক্রি করতে পারে, যাতে মানুষ জমির মালিক হয়। এর জন্য নদীর শিকস্তির মধ্যে যে জমিগুলো পড়েছে সেগুলো যাতে মালিকানাধীন হয়, এর জন্য আমি প্রাণপণ চেষ্টা করব। এবং সর্বশেষ এই চৌহালি উপজেলা আপনি জানেন কৃষি এলাকা, এই এলাকাকে সেচ প্রকল্পের আওতায় আনার জন্য
আমি এই বিদ্যুতের মাধ্যমে যাতে মানে সেচ প্রকল্প চালাতে পারে এর ব্যবস্থা করে দেব। এবং উমারপুর ইউনিয়নে আপনারা জানেন যে চৌহালি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18 সালে নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন যে আমাকে যদি প্রধানমন্ত্রী বানান আমি শতভাগ বিদ্যুৎ করবো। আমাদের চৌহালি উপজেলা উমারপুর ইউনিয়নে বিদ্যুৎ নাই, আমি যদি চেয়ারম্যান হতে পারি উমারপুর ইউনিয়নে ইনশাল্লাহ বিদ্যুতায়ন করে দেব। এটা আমার নির্বাচনী ইশতেহারে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের চৌহালি উপজেলা পরিষদ ভবনের জন্য জায়গা নির্ধারণ হয়েছে, মাটি ভরাট হয়েছে, সেখানে একটি উপজেলা পূর্ণাঙ্গ পরিষদ ভবন যাতে হয় এর জন্য চেষ্টা করব। তাছাড়া থানার জায়গা, হাসপাতালের জায়গা, যুব প্রশিক্ষণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং ফায়ার সার্ভিসের জায়গা আমরা ঠিক করেছি, সেগুলোও করে দেবো। এবং স্কুলে আমাদের চৌহালি উপজেলা স্কুলে ভবন নাই, চৌহালি যেহেতু নদী ভাঙনের মানে নদীর বাঁধ হয়েছে, আমরা চেষ্টা করব যে আগামীতে যদি চেয়ারম্যান হতে পারি চৌহালি উপজেলা যাতে 3 তলা 5 তলা বিল্ডিং হয় এর জন্য আমি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ফারুক হোসেন চমৎকার ইশতেহারের জন্য। আসতে চাই আমরা এপাশে জনাব মোহাম্মদ তাজউদ্দিন সাহেব, আপনার কাছে আপনার নির্বাচনী অঙ্গীকার এবং ইশতেহার সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আমাদের বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক ফেরদৌস বাপ্পি ভাই। আজকের এই অনুষ্ঠান তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আয়োজিত, এই প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের সামনে সমাগত দর্শক এবং যারা টেলিভিশনে দেখছেন দেশে বিদেশে অসংখ্য দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই আপনাদের অনুষ্ঠানে আমাদের চৌহালির মতো উপজেলাকে সংযুক্ত করার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের উত্তর যেটি, আসন্ন ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচন চৌহালি উপজেলা দুটি প্রাকৃতিক দুর্যোগে অত্যন্ত বিপর্যস্ত একটি উপজেলা। বিশেষ করে নদী ভাঙ্গন এবং বন্যা প্রাকৃতিক দুর্যোগ, সেই বিপর্যস্ত উপজেলার জন্য চৌহালি উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানীয় সরকারের স্তর। এবং আমি মনে করি উপজেলা চেয়ারম্যান সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অত্যন্ত প্রয়োজন এই জনপদের উন্নয়নের জন্য। আমাদের এই উপজেলার প্রায় 80% দুর্গম চরাঞ্চল, যেখানে গতানুগতিক ধারায় উন্নয়ন করা সম্ভব না। আমরা কায়েম এলাকায় যেভাবে রাস্তা অন্যান্য অবকাঠামো করতে পারি, চরাঞ্চলে সেটা সম্ভব না। চরাঞ্চলের মানুষের জীবন মানের জন্য, উন্নয়নের জন্য আমার বিশেষ দৃষ্টি থাকবে। সেই বিষয়ে আমার কিছু আকাঙ্ক্ষা আছে। আল্লাহ পাক যদি জনগণের ভোটে আমাকে নির্বাচিত করেন, আমাদের এই দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে তাদের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটাতে পারে, সেই জন্য আমাদের সেই চরাঞ্চলের বিস্তৃত যে জমি আছে, যমুনার বুকে জেগে ওঠা জমি, সেই জমিগুলোর যথাযথ ব্যবহার, সেখানে কৃষি প্রযুক্তির সমন্বয়ে কৃষকদেরকে সচেতন করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং তাদের উৎপাদিত কৃষি পণ্য যাতে তারা ঢাকার বাজারে অনায়াসে বিক্রি করতে পারে, সেরকম একটা বাজারজাতকরণের আধুনিক ব্যবস্থা আমাদের নদী পারে গড়ে ওঠা। এবং আমাদের অনেক কাজ এখনও বাকি আছে। আমাদের যে কাজগুলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ইতিমধ্যে বাস্তবায়নের পথে, যেমন আমাদের নদী শাসন, এটা পানি উন্নয়ন বোর্ড করছেন। আমাদের উপজেলার সকল অবকাঠামো উন্নয়ন, সেখানে উপজেলা পরিষদের সক্রিয় ভূমিকা, সেই ভূমিকা ইনশাল্লাহ থাকবে। এবং যেটি আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি চৌহালির সকল প্রয়োজন মিটানের জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন। তার সকল কাজকে সমন্বিত করা এবং সহযোগিতা করা এটা উপজেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব ইনশাল্লাহ যথাযথভাবে পালন করা হবে। আমাদের চরাঞ্চলে মোবাইল নেটওয়ার্ক এবং এখনও যেখানে বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছে নাই, সেগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এবং বিশেষভাবে আমাদের এই চৌহালির শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য এখানে আমাদের অনেক কিছু করার আছে। কারণ 2041 সালে উন্নত সমৃদ্ধ জাতি গঠনের জন্য। তাজউদ্দিন, আমরা আসলে খুব সংক্ষেপে টু দি পয়েন্ট আপনার ইশতেহারগুলো জানতে চাচ্ছিলাম। মোটামুটি আপনার সবগুলো ইশতেহার আমরা পেয়ে গেছি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজউদ্দিন। আবার আসতে চাই মাহফুজা খাতুন আপনার কাছে। আপনি এই চৌহালি উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব এরই মধ্যে একবার পালন করেছেন। তো আপনার কি মনে হয় যে চৌহালি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং এই এলাকায় দুর্নীতি কমানোর জন্য আপনি এবারে কি কি পদক্ষেপ নেবেন? আইন শৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে
যেটা উচিত উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসাবে বা উপজেলা পরিষদে, সেটা হলো প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা। এবং এইটার পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের বিগত দিনে যেহেতু নদী ভাঙন এলাকায় এবং আমাদের এই গত কিছুদিন আগে আমরা একটা রেজাল্ট দেখলাম, রেজাল্টে খুব ধস একটা নেমেছে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত তাদের অভিভাবক, ছাত্রছাত্রীদের অভিভাবক এবং টিচারদেরকে অ্যাওয়ারনেস করে মাধ্যমে দুর্নীতি দমন করা উচিত। কারণ অনেক ছেলেরা, যুবক ছেলেরা বিপথে চলে যাচ্ছে, তাদেরকে ফিরে আনার দায়িত্ব আমাদের। এবং সেটা একা যেহেতু সম্ভব না, একা প্রশাসনের পক্ষে সম্ভব না, একা পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি স্কুলে অ্যাওয়ারনেসের মাধ্যম দিয়ে এই দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা। আরেকটা জিনিস হলো, প্রত্যেকটা ইউনিয়নই যেমন চেয়ারম্যান আছে, আমরা চট করে একটা কিছু হইলেই মারামারি হলে কোর্টে যাই মামলা করতে বা থানায় আসি মামলা করতে। এটা না করে আমরা যদি গ্রাম উন্নয়নের মামলা এটা করি, আদালতটা করি, সেক্ষেত্রে জনগণ আরও হয়রান কম হবে এবং জনগণ আইনের একটা দ্রুত বিচার পাবে। এটা একটা আপনি খুব চমৎকার বলেছে যে আমাদের যারা ছাত্রছাত্রী তরুণ সমাজ আছে তাদেরকে সচেতন করে তোলে এবং সমাজের সর্বস্তরের লোকদেরকে সচেতন করে তুলতে পারলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি কমানো সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আসতে চাই জনাব মোহাম্মদ ফারুক হোসেন আপনার কাছে। জনাব ফারুক হোসেন, একই প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন এবং দুর্নীতি দমনের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন যদি উপজেলা চেয়ারম্যান হিসেবে? ধন্যবাদ। দুর্নীতি দমন সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, দুর্নীতি প্রযুক্তির মাধ্যমে আলটিমেটলি বিলুপ্তি হচ্ছে এবং দমন হচ্ছে। আমি আইন শৃঙ্খলা সম্পর্কে একটি কথা বলবো যে চৌহালি উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি বরাবরের মতো মানে এখনো ভালো আছে এবং আমরা প্রতি মাসে আইন শৃঙ্খলা কমিটির মিটিং এর মাধ্যমে আমরা ইনাদপুর এবং চৌহালির ওসি সাহেবের মাধ্যমে আমরা এ বিষয়ে অনেক ব্রিফিং করেছি যে এই সমাজে যাতে ইপটিজিং, বাল্যবিবাহ এবং মাদক এবং কিশোর গ্যাং এরা যাতে সক্রিয় হতে না পারে, এর জন্য আমরা বরাবরই রুলিং দিয়ে এসেছি, যার কারণে অন্য এলাকার চেয়ে আমাদের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এবং আমি মনে করি যে আমরা যদি আরেকটু সক্রিয় হই এবং আমরা যদি যে সমস্ত বিষয়গুলি আইন শৃঙ্খলার অবনতির জন্য আছে সেগুলো যদি অ্যাড্রেস করে আমরা যদি আরো বেশি পদক্ষেপ নেই, আমি মনে করি যদি হওয়া যায় তাহলে এই পরিস্থিতির আরো উন্নতি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ফারুক হোসেন। আসতে চাই জনাব মোহাম্মদ তাজউদ্দিন আপনার কাছে, একই প্রশ্ন আপনার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের চৌহালি খুব বড় ধরনের যে আইন শৃঙ্খলার অবনতি এরকম সচরাচর ঘটে না, কিছু সামাজিক বিরোধ এই ধরনের বিষয়। আর আমরা যেটা মানে পারিবারিক বিষয়গুলো থাকে এটা সারা বাংলাদেশে আছে, সেটার জন্য আসলে যে প্রিভেন্টিভ কিছু বিষয় থাকে যেই পদক্ষেপগুলোর নেওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ খুব ভূমিকা আছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য শুধুমাত্র পুলিশের উপর নির্ভরশীল না থেকে যারা জনপ্রতিনিধি হবেন, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং আমি মনে করি সেই সমন্বয়ের জন্য উপজেলা চেয়ারম্যানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য সামাজিক কিছু অপরাধ আছে, লাইক বাল্যবিবাহ, জুয়া, মাদক, সেই জায়গা থেকে সমাজকে রক্ষা করার জন্য সামাজিক যে আন্দোলন সেটিকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে। বাহ, চমৎকার, খুব চমৎকার বলেছেন জনাব তাজউদ্দিন। আসলেই তাই, আমরা যদি আমাদের সর্বস্তরের যারা প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনকে একসাথে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো ভালো করা সম্ভব এবং তরুণ সমাজ যারা বিপথে যাবার সম্ভাবনা আছে তাদেরও লাগাম টেনে ধরা সম্ভব। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজউদ্দিন। আসতে চাই আবারও আমাদের এর আগের বারে যিনি নির্বাচিত হয়েছিলেন, আমাদের নারী উপজেলা চেয়ারম্যান যিনি হয়েছিলেন মাহফুজা খাতুন, আপনার কাছে আসতে চাই। আপনি নিজে একজন নারী এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চান এবং একটা স্মার্ট বাংলাদেশ গড়তে চান। এই উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে চাই আমাদের যে বিপুল সংখ্যক নারী রয়েছেন, তরুণরা রয়েছে, তাদেরকে সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সংযুক্ত করা। প্রশ্ন হচ্ছে আমাদের এই চৌহালি উপজেলা যে বিপুল সংখ্যক আমাদের তরুণরা রয়েছেন, নারীরা রয়েছেন,
তাদেরকে কি করে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, অর্থনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করবেন? ধন্যবাদ বাপু সাহেবকে। আসলে আমাদের সমাজে বৃহৎ অংশ নারী। আমাদের নারীদেরকে প্রথমত যেটা করা উচিত সেটা মানে হচ্ছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা উন্নত করা, এবং এইটার জন্য বোধহয় বিগত দিন থেকে শুরু করে এখন পর্যন্ত সরকার নারীদের স্কুলে বেতন ফ্রি করে দিয়েছেন এবং স্কুলে পড়াশোনার ব্যবস্থাটা উন্নত করেছেন। এবং সেই সঙ্গে আমাদের উচিত প্রত্যেকটা নারীদেরকে এই স্কুলে বা কলেজে যারা আছে তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে ডেভেলপ করা। জি মাহফুজা খাতুন, আপনি একেবারেই ঠিক বলেছেন যে আমাদের রাষ্ট্রীয় খাতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা নারীদের এবং যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। তাদেরকে যদি সক্রিয় করে তোলা যায় এবং আমাদের নারী এবং যারা তরুণ আছে তাদেরকে যদি উদ্বুদ্ধ করা যায় প্রশিক্ষণ নেবার জন্য, তাহলে তাদেরকে খুব সহজেই অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে রাখা সম্ভব হবে। একই প্রশ্ন করতে চাই জনাব মোহাম্মদ ফারুক হোসেন আপনাকে, যে 2041 সালে আমরা যে উন্নত বাংলাদেশ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশের ছবি দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, সেটা করবার জন্য আমাদের 65% এখন তরুণ। এই তরুণদের এবং নারীদের কিভাবে সম্পৃক্ত করবেন? ধন্যবাদ। এই পৃথিবীতে জাকিতু মহিয়ান তার অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নর। নারীদের ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আপনারা অনেক সবাই জানেন। জি, তবে তরুণদের এবং নারীদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে আমার যুব উন্নয়ন এবং সমাজ সেবা এবং বিআরডিবির মাধ্যমে বহু পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন 3 মাসের প্রশিক্ষণ, 6 মাসের প্রশিক্ষণ, এবং সেই ডিপার্টমেন্ট থেকে ব্যাপক পরিমাণ লোন দিচ্ছে, 3 লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে, এবং তারা হাঁস মুরগির খামার বিভিন্ন প্রযুক্তিতে কাজে লাগে, তারা অর্থনৈতিকভাবে ডেভেলপ হচ্ছে। তো আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে উপজেলা পরিষদের জাইকা প্রকল্প থেকে 10 লক্ষ টাকা মানে মানব শক্তি বৃদ্ধির জন্য আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলাম। এতে করে তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। তো এবারও কি এই ধরনের প্রকল্প, এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আপনি করবেন কিনা? ইনশাআল্লাহ। আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত এসডিসি ঘোষণা করেছেন এবং 41 সালে উন্নত বাংলাদেশ এবং যে ডেল্টা প্ল্যান গ্রহণ করেছেন, সেটাকে বাস্তবায়নের জন্য অবশ্যই নারী এবং তরুণদেরকে আগায় আসতে হবে, এবং তারাই এই আগামী দিনের উন্নত বাংলাদেশের সুফল ভোগ করবে। যার কারণে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে এগিয়ে আনার জন্য ইনশাআল্লাহ আমি মনে করি যে ব্যাপকভাবে পদক্ষেপ গ্রহণ করে তারা যাতে এগিয়ে যায়, বিশেষ করে চৌহালির পিছিয়ে পড়া জনপদের ছেলেপেলে যাতে বাংলাদেশে একটি সুনাম অর্জন করে, এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ফারুক হোসেন। মোহাম্মদ তাজউদ্দিন, আপনার কাছে জানতে চাইবো যে মাহফুজা খাতুন যা বললেন এবং মোহাম্মদ ফারুক হোসেন যা বললেন, এর সাথে আপনি আরো কিছু যোগ করবেন কিনা? যেমন বিশেষ করে যদি এখন আমরা বলি যে সারা বাংলাদেশ জুড়ে টেকনোলজিক্যালি আমাদের ছেলেমেয়েরা অনেক উন্নত হয়ে যাচ্ছে, তারা ফ্রিল্যান্সিং শিখছে, কম্পিউটারে প্রোগ্রামিং শিখছে, বিভিন্ন রকম ভাবে ডেটা সেন্টার করছে, এইসব দিকে আপনি কোনো কিছু করবেন কিনা? জি ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি সেটাই বলতে চেয়েছিলাম, দেশের অর্থনৈতিক উন্নয়নে যুব সমাজ এবং নারীর অংশগ্রহণ ছাড়া আমাদের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না, যেটা আমরা কল্পনা করতে পারি না। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে যে কয়েকটি কারণে তিনি প্রশংসিত হয়েছেন, তার মধ্যে অন্যতম একটি হলো নারীর ক্ষমতায়ন। সেই হিসাবে সরকারের যে পদক্ষেপ আছে, সরকারের সকল নীতি পলিসি এই সকল ক্ষেত্রে বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি পরিষদ তার নিজস্ব উদ্যোগে আমাদের প্রযুক্তির ব্যবহার করে তরুণ সমাজ যেভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আউটসোর্সিং করে উদ্যোক্তা হচ্ছে বা তারা ইনকাম করছে, সেই ভূমিকাটা আমাদের উপজেলা এখন পর্যন্ত পরিলক্ষিত না। আমাদের এখানে ব্যাপক শিক্ষিত বেকার যুবক আছে, তাদেরকে এখানে উদ্বুদ্ধ করা এবং সেই ধরনের কর্মসূচি উপজেলা পরিষদের নিজস্ব উদ্যোগে এই কর্মসূচিগুলো করলে আমি মনে করি যুব সমাজকে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে জড়ানো সম্ভব হবে। চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে এই কাজটা করবেন কিনা? ইনশাআল্লাহ। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজউদ্দিন। আচ্ছা, আমি একটা অন্যরকম প্রশ্ন করতে চাই আপনাদেরকে। মাহফুজা খাতুন আপা, আপনাকে দিয়ে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে এবারের নির্বাচনী পরিবেশ কেমন বুঝছেন? মানে এই যে আপনারা ক্যাম্পেইন করতে যাচ্ছেন, কোনো বাধা পাচ্ছেন কিনা, ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছেন কিনা, কি মনে হয় যে এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলে আপনার ধারণাটা কি, জানতে চাই।
ধন্যবাদ। আসলে এখানে যে আমরা যে তিনজন প্রার্থী নির্বাচন করছি, তার আমরা তিনজন একে অপরের আত্মীয়, তার মধ্যে আচ্ছা। আমি ওনাদেরই গার্জিয়ান। আচ্ছা, সুতরাং সেই সূত্র ধরে ওনারাও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, আমিও তাদেরকে যথেষ্ট স্নেহ করি। এখন যেটা হয়েছে, যেহেতু আমরা পরস্পর ব্লাড রিলেটেড, সুতরাং এখানে কেউ কাউ ওই উশৃঙ্খলা এটা দেখায় না। বাহ, এটা যেটা অন্যান্য উপজেলায় হয়েছে, আমার জি। বিশ্বাস যে চৌহালিতে এই ধরনের কিছু হবে না, কারণ আরে বাহ, আমার তিনজনই আমরা সহনশীল এবং ভদ্র, এবং তিনজনই আমরা কোঅপারেট করার মতো, এবং তিনজনই আমরা আইন শৃঙ্খলা রক্ষা করে এই সুষ্ঠু নির্বাচন, সুন্দর সুন্দর করবেন। নির্বাচন, বাহ, এটা আমাদের চাওয়া। বাহ। ফারুক ভাই, আপনি কি মাহফুজ আপার সাথে একমত? এখানে একটা কথা আছে যে নির্বাচন মানে আসলে উপজেলা পরিষদ নির্বাচনে যখন তফসিল ঘোষণা করেছেন তারপরে থেকেই মানে কিছু কিছু মানে প্রার্থীর পক্ষ থেকে একটাই মানে প্রোপাগান্ডা শুরু হয়েছে যে ঘোষণা দিয়ে নেবে, ডিক্লেয়ার দিয়ে নেবে, আচ্ছা, জোর করে নেবে, এরকম কিছু। আচ্ছা। তবে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবারে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার জন্য জি, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা প্রশাসনের মাধ্যমে শতভাগ বাস্তবায়ন নিশ্চয়ই, করবেন। নিশ্চয়ই, আমরাও তাই আশা এবং করি। আমরা আমি সবসময় এই নির্বাচনে আচরণবিধি মেনে চলছি, এবং সামনে 29 তারিখ পর্যন্ত আচরণবিধি মেনে চলবো, এবং আমি আশা করব যে একটি ষষ্ঠ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যাতে মতামত পোষণ করে তাদের যোগ্য নেতাকে বেছে নিতে পারে। বাহ, চমৎকার। তাজউদ্দিন সাহেব, আপনি কি একমত ওনাদের দুজনের সাথে, অথবা আমি মনে করি যে আমার পূর্ববর্তী জনাব ফারুক সরকারের সাথে একটু দ্বিমত করি। আমাদের চৌহালিতে এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ, জি, এটা আপনি সারা বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম করেন, খবর রাখেন, এরকম শান্ত সুষ্ঠু পরিবেশ কোথাও নাই। এখানে কোনো হুমকি দামকি আছে বলে এই পর্যন্ত সামনে অডিয়েন্স আছে তারাও বলবে। আমি মনে করি উনি কথাটা বাড়তি বলছেন, এবং আমি বিশ্বাস করি আগামী 29 তারিখ পর্যন্ত আমাদের এই সুন্দর পরিবেশটা চৌহালিতে বজায় থাকবে। এটাই তো কাম্য, এবং আমরা চাই সারা বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতি হোক, আনন্দ ঘন পরিবেশে উৎসাহের মধ্যে দিয়ে সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সবাই ক্যাম্পেইন করুন। আমি এবারে আসতে চাই, আমাদের এখানে আছেন আমাদের জনপ্রতিনিধি, আমাদের স্থানীয় প্রতিনিধিরা আছেন, সংবাদ মাধ্যমের গণমাধ্যমের কর্মীরা আছেন। তাদের কাছে জানতে চাইবো যে চৌহালি উপজেলায় ওনারা যা যা বিষয় বলেছেন, এর বাইরে আর কোনো সমস্যা আপনারা দেখতে পান কিনা, বা আরো কোনো সমস্যার সমাধান আপনারা চান কিনা, সেই প্রত্যাশা আপনাদের উপজেলা চেয়ারম্যানের কাছে আছেন কিনা আমি দেখতে চাই। যে কে কথা বলতে চাই? জি, আমাদের পাশে একজন আছেন, আপনি আপনার নাম বলে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি তুলে ধরবেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন আপন, আমি একজন গণমাধ্যম কর্মী। চৌহালি উপজেলা সারা বাংলাদেশের মধ্যে 16টি উপজেলা যে দুর্গম এবং চরাঞ্চল, তার মধ্যে চৌহালি আমি মনে করি সবচেয়ে দুর্গম। চৌহালি উপজেলায় গত 1 যুগ ধরে চৌহালি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেটি কিন্তু অস্থায়ীভাবে চলছে। সেখানে প্রাথমিক চিকিৎসার বেশি কিছুই দেওয়া হয় না। তাই গত 1 যুগেও এটার উন্নত হয় নাই। এছাড়াও গত 5 বছরে চৌহালিতে দৃশ্যমান তেমন কোনো কাজ আমরা গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ যা দেখে না, আমরা গণমাধ্যম কর্মীরাও তো তা দেখব না। চৌহালির উপজেলার স্বাস্থ্য খাতের অবস্থা একেবারেই বেহাল দশা। তো চৌহালিতে একটি পরিপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স খুব জরুরি, কারণ চৌহালিতে আসলে যারা চৌহালি সাধারণ মানুষ, তারা আসলে একেবারেই দরিদ্র। অধিকাংশ মানুষ হচ্ছে চর অঞ্চলে বসবাস করে। তারা তাদের একমাত্র উপার্জন হচ্ছে মৎস্য এবং হচ্ছে কৃষিকাজ। তারা এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে হচ্ছে ঢাকা এবং 50 ঢাকা টাঙ্গাইল যাইতে হয় চিকিৎসার জন্য। এছাড়াও চর অঞ্চলের যারা আছে, তারা অসুস্থ হলে তাদের যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা, সেরকম কোনো ব্যবস্থা নাই। একেবারে আপনার প্রশ্নটা ক্লিয়ার, অনেক ধন্যবাদ। আমি ফারুক সাহেব আপনার কাছে আসতে চাই। আপনি আমাদের এই বর্তমান এই ঠিক এর আগে আপনি চেয়ারম্যান ছিলেন, এবং স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চৌহালিবাসীর একটা বেদনা কষ্ট অনেকদিন ধরেই আছে, যে এখানে কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা হয়, হ্যাঁ, আউটডোর কিছু মাত্র হয়, ইনডোর নাই, কোনো ব্যবস্থা নাই, চিকিৎসা সেবায় অনেক পিছিয়ে আছে। এটার জন্য কি করা যাবে? এখানে মানে আমাদের উপজেলা পরিষদ 13 সালে ভাঙার পরে আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম ভাইকে আমরা আহ্বান জানিয়েছিলাম। সে নিজের থেকে একটা অস্থায়ী হাসপাতাল আমাদেরকে করে দিয়েছিলেন, সেখানে এখন চিকিৎসা চলছে। আমরা বারবার আমরা মন্ত্রণালয় এবং মাসিক সমন্বয় মিটিং এবং জেলা সমন্বয় মিটিং এ বারবার এই বিষয়ে উত্থাপন করেছি, কিন্তু আসলে আমাদের মানে হচ্ছে না। এই কারণে যে
ওই মানে উপজেলা পরিষদ না হলে হাসপাতাল পূর্ণাঙ্গ হাসপাতাল হয় না। আচ্ছা, আর পূর্ণাঙ্গ হাসপাতাল না হলে জি এখানে মানে যে কটা মেডিকেল অফিসার থাকে জি তাদের জি, থাকা খাওয়া বা ওই রকম মানে ইনডোর ব্যবহারের জন্য কোনো বুঝতে ভবন না পেরেছি। থাকার কারণে অবকাঠামো না থাকার কারণে এই কারণে, সুবিধাটা হ্যাঁ, দেওয়া যাচ্ছে জি। না। ইনশাআল্লাহ আগামীতে ভবন হবে, সেখানে ইনশাআল্লাহ indoor এবং এই outdoor দুটি এই চলবে কষ্টগুলো এবং কমে চলে আসবে। মানুষ সেবা পাবে। মাহফুজা আপা, আপনি নিজেও উপজেলা চেয়ারম্যান ছিলেন এক সময়, আপনার কি মনে হয় যে এবার কি এটা করা সম্ভব হবে? আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম বিগত 9 থেকে 14 সালে, তখন আমি হসপিটালটাকে বেশি প্রায়োরিটি দিয়ে রাখছিলাম। এবং আপনারা জানেন যে আমার পিরিয়ডের শেষের দিকে আমি একটা নো অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। জি আমি এখন জানি না সেটার কি অবস্থা। শুধু চিন্তা করে দেখেছি যে চর অঞ্চল থেকে ভাবে গর্ভবতী মহিলাদেরকে এখানে নিয়ে আসার জন্য। এবং আমি থাকা অবস্থায় প্রচুর ভর্তি রোগী ছিল, যাদেরকে আমি সবসময় সকাল 10টায় ভিজিট করতাম। এবং এটা অনেক ডাক্তাররা, অনেক স্টাফরা এখনও জানে। এবং তাদেরকে চিকিৎসা উন্নতির জন্য, ভালো চিকিৎসার জন্য ডাক্তারদের সঙ্গে সহযোগিতা করা সার্বিকভাবে করতাম। এবং অ্যাম্বুলেন্স ছিল, তখন একটা অ্যাম্বুলেন্স ছিল, সেই সময় মাননীয় মন্ত্রী ছিলেন, উনি আর একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই অ্যাম্বুলেন্সের মাধ্যম দিয়ে অনেক সময় নিজস্ব টাকায় আমি রুগীদেরকে এতে পাঠাইছি। এবং এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থা ভালো করার জন্য আমার তরফ থেকে একটা টিভি, ফ্রিজ এবং কি বলে সাকার মাহফুজা আপা, মেশিন, আপনার কাছে এগুলো জানতে আমরা চাইবো দিয়েছি। যে আপনি যদি এবার নির্বাচিত হন, তাহলে যে যে সুবিধাগুলো এর আগে আপনি দিতে পেরেছিলেন, এবারও সেই ব্যবস্থাগুলো করবেন কিনা? আমি এই সাইডটা সবসময় ইন্টারেস্ট, এখনো আমার কাছে আমার পেশেন্টরা যায়, চুহালির জনগণ যায় তারা রুগী জন্য চিকিৎসার জন্য। জি হয়তো এই সাইডটা আমি খুব ভালো বুঝি, জি বা আমি দ্রুত একজন রোগীকে একজন পেশেন্টকে আমি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেয়ে তাকে ট্রিটমেন্ট করাতে পারি। এটা বাহ। আমার আমি 14 সালে থেকে চলে যাওয়ার পরেও আমার এখনো এটা বহাল তবিয়তে আছে। খুবই খুবই হ্যাঁ, চমৎকার। তা আমি যদি আসি আবার চেয়ারম্যান হিসেবে আমি নিযুক্ত হই, অবশ্যই আপনি আবার আমি এই দিকটাতে খেয়াল এই রাখবেন। দিকটা খেয়াল করব। জি এবং গর্ভবতী সেফ ডেলিভারি যেটাকে বলে, জি জি হ্যাঁ, জি, এই সেফ ডেলিভারির ব্যাপারটা আমি আরো উন্নত জোরদার করার জন্য, করবেন। জোরদার করার জন্য আমি চেষ্টা করব। বাহ চমৎকার। যেহেতু আমি এই সাইডে আমি এনজিওতে কাজ করেছি, আমি জানি, আমি বুঝি। এবং এই ব্যাপারে চোহালি জনগণ একমত, আমি মনে করি আপনার আমার উপরে সঙ্গে আস্থা রাখতে পারে আমার সঙ্গে চৌহালির আস্থা জনগণ। রাখতে জি পারে। তাজউদ্দিন সাহেব, সংবাদ কর্মীর ওনার প্রশ্নের জবাবে যেটা বলতে চাই, অ্যাকচুয়ালি এটা খুব দুঃখজনক যে আমাদের উপজেলা পূর্ণাঙ্গ একটি স্বাস্থ্য কমপ্লেক্স নাই। এটা বিলীন হয়ে গেছে যমুনা নদীতে 2014 সালে। 10 বছরে এই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ উপজেলা পরিষদ থেকে গ্রহণ করা হয় নাই। এটা যদি একটা স্থান নির্ধারণ, যেমন একটা প্রথম ধাপ, সেটা প্রস্তাবনা মিনিস্ট্রিতে পাঠাইতে হয়, বাস্তবায়ন তো সেটা অনেক পরের ব্যাপার। আর আমার উপজেলা চেয়ারম্যান সাহেব যেটা বলছেন যে পরিষদ না হলে হাসপাতাল হয় না, এই জি, কথাটার কোনো আইনগত ভিত্তি নাই বা এই কথাটা সঠিক না। আচ্ছা এটা আচ্ছা, পরিষদ কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং হাসপাতাল করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, জি জি সম্পূর্ণ জি, আলাদা কাজ এটা। জি আমি মনে করি এখানে আমাদের পরিষদের যথেষ্ট গাফিলতি ছিল এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার। আচ্ছা। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা আপনি দ্রুত পুরোপুরি পদক্ষেপ এখানে নেবেন। একটি পূর্ণাঙ্গ হাসপাতালের প্রস্তাবনা বাহ মন্ত্রণালয়ে পাঠানো হবে। চমৎকার, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন, জি আপনি, আপনার কাছে প্রশ্ন জানতে চান। প্রথমে আপনার নাম বলুন, পরিচয় দিয়ে আপনি কি জানতে চান এটা বলুন। আমি মোহাম্মদ জাকির হোসেন, আমার বসবাস চৌহালি উপজেলার 6 নং খাসপুকুরে ইউনিয়নের 2 নং ওয়ার্ড কোদালিয়া গ্রামে। তো আমি আপনার মাধ্যম দিয়ে আমি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ওনাকে আমি একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, উনি আজকে আমাদের এইখানে বলেছেন যে উনি ওনার কর্মকালে উনি 80% উন্নয়ন করার চেষ্টা করেছেন। তো আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তো উনি আমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেই হিসেবে আমার সাথে অবশ্যই একটু মানে উন্নয়ন এবং কি সার্বিক বিষয়ে সমন্বয় আপনার সাথে থাকার যোগাযোগ কথা। হয়, জি তো যাই হোক, আমি নিজে একজন কেবল ব্যবসায়ী, সেই হিসেবে আমি আমার ইউনিয়নের প্রত্যেকটা অলিগলি, প্রত্যেকটা ফ্যামিলি পর্যন্ত আমার যাতায়াত আছে। জি আমি আমার ইউনিয়ন সম্বন্ধে বলতে চাই যে আমার ইউনিয়নের ভিতরে আমার জানা মতে উন্নয়নের কোনো প্রকার কোনো ছোঁয়া আমার ইউনিয়নে বিগত 5 বছরে
দেখেন নাই। মানে আমি দেখতে পাই না। আচ্ছা, তো এই বিষয়ে আমার এলাকার জনগণ প্লাস আমরা সহ যদি আমরা কোনোভাবে ওনার কাছে প্রশ্ন করতাম, উনি একটি উত্তর দিতেন যে আমার সাথে মাননীয় এমপি মহোদয়ের সাথে সমন্বয় নাই বিধায় আমি কাজ করতে পারতেছি না। তবে আমি আপনার মাধ্যমে ওনার কাছে একটা প্রশ্ন করছি যে উন্নয়নটা কেন হলো না। আর আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মাননীয় এমপি মহোদয় কি আমাদের উপজেলা পরিষদের বরাদ্দ কাটার মতো ক্ষমতা রাখেন কিনা, আর যদি না রাখেন সেই বরাদ্দ তিনি আমার ইউনিয়নে যেন যেহেতু কোনো কাজ করেন নাই, সেই বরাদ্দ তিনি কোথায় কাজ করেছেন এই বিষয়টা আমি আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। অত্যন্ত কঠিন প্রশ্ন, একদম সাধারণ যারা আছেন যারা সরাসরি এটার ভুক্তভোগী তারা জনপ্রতিনিধিকে প্রশ্ন করছেন, এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, যে যিনি নির্বাচন করবেন, যারা নির্বাচিত করবেন, যারা ভোট দেবেন, তারা জনপ্রতিনিধিকে সরাসরি প্রশ্ন করবেন যে এটি হবার কথা ছিল, হয়নি, কেন হয়নি, এবং জনপ্রতিনিধিকে তখন তার উত্তর তুলে দিতে হবে। ফারুক সাহেব, আপনার কাছে উত্তর। ধন্যবাদ। আমাদের জাকির হোসেন, উনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি যে কথাটি বলছেন এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো একটা ইউনিয়ন উপজেলা চেয়ারম্যান সরকারি কিন্তু তাকে পরিপত্রে উল্লেখ করে দিয়েছে যে কোনো বরাদ্দ যদি তার নামে দেয় 7টি ইউনিয়নের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের এবং ইউনো এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রধানের সাথে সমন্বয় করে কাজ করার জন্য। জি, সেখানে এই 80% বরাদ্দ কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দেয়। তো যদি কোনো উন্নয়নমূলক কাজ না করে থাকে ইউনিয়নের চেয়ারম্যান, সেটা ইউনিয়নের চেয়ারম্যান দায়ী থাকবে। তো এটা আমি মনে করি যে কথাটি বলছি এটা প্রতিহিংসা বর্ষপতি। কারণ হলো ওর মানে যে সমস্ত রাস্তাঘাট হয়েছে লোকাল রাস্তা সেগুলো হয়েছে, এবং খাসপুকুর ইউনিয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীমের মাধ্যমে 16 বার ইমার্জেন্সি বস্তা এনে খাসপুকুরে ইউনিয়নকে নদীর তীর রক্ষা জিওবাগের ব্যবস্থা করেছেন। 16 বার উদ্বোধন করেছি আমি। এখানে ওই সাধারণ সম্পাদকের মাধ্যমেও প্রায় 2 কিলোমিটার একটা রাস্তা হয়েছে, সেখানে ইউনিয়ন পরিষদের 7 লক্ষ টাকার ইজিপি প্রকল্প এবং মাননীয় এমপি মহোদয়ের 4 লক্ষ এবং আমারও 2 লক্ষ টাকা উনি কাজ করেছেন। এবং আমাদের কোদালিয়া গ্রামে অনেক রাস্তাঘাট হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে, এবং আশ্রয়ন প্রকল্প যে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর, সেই আশ্রয়ন প্রকল্পেও কিন্তু সংযোগ রাস্তা আমরা করে দিয়েছি। এবং এখানে কোদালিয়া মাহফুজ মাস্টারের বাড়ির ওই রাস্তাও কিন্তু আমরা বারংবার কাজ করেছি। আবার মোদী সরকারের বাড়ির যে রাস্তাটা সেই রাস্তাও কিন্তু আমরা তার মানে দৃশ্যমান আপনি যেটা বলছেন যে উনি যেটা বলছিলেন আসলে না আপনি কাজগুলো করছেন, আপনি সেটা প্রতিহিংসা বর্ষপতি। জি, আচ্ছা, এবার আসতে চাই আমি আমাদের আর কেউ আছেন, জি এই পাশে। আসসালামু আলাইকুম, আমার নাম মির্জা শহীদুল ইসলাম, আমি একজন গণমাধ্যম কর্মী। আমার প্রশ্ন তিনজনের কাছেই, যে বিগত কয়েকটা বছর হলো যে উন্নয়নের কথা যে বলা হয়, তো চৌহালির দক্ষিণ অঞ্চলের যে অবস্থাটা, সেই অবস্থার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলোর একদমই বেহাল অবস্থা, সেগুলোর কোনো প্রকার উন্নয়ন হয় নাই। এরা তিনজনের মধ্যে থেকে যে প্রার্থী বিজয়ী হবে তারা কি আসলে দক্ষিণ অঞ্চলের দিকে কোনো নজর দিবে কিনা উন্নয়নের দিক থেকে, সেই বিষয়টা আমার এই তিনজনের কাছে প্রশ্ন। আসলে কতটুকু তারা মানে এই প্রতিশ্রুতি যে তারা দেয় সেই প্রতিশ্রুতি আসলে পরবর্তীতে বাস্তবায়ন সেইভাবে আর হয় না, এরা আসলে কতটুকু বাস্তবায়ন করবে? অনেক ধন্যবাদ। এবার আসতে মাহফুজ আপা, প্রথমে আপনার কাছে, আপনি এর আগে ছিলেন, অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে ওনাদের কিছু কষ্ট আছে। আপনার কি মনে হয় এবার যদি আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে যে অবকাঠামোগত উন্নয়নের যে বিশাল সম্ভাবনা আছে সে ব্যাপারে আপনি কতটুকু সচেষ্ট থাকবেন? বিগত দিনে চৌহালিতে 2007 সালের এই রাস্তাটা হয়েছিল, তার এরপরে আর কোনো রাস্তা হয়নি, মানে 7 না 6 সালে মেবি 5 সালে বোধহয়, আমার খেয়াল নেই, তখন সাবেক সংসদ সদস্য ছিলেন। এরপরে আর রাস্তাটা হয়নি। এরপরে আপনার মাঝখানে একটা স্টিল ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে গিয়েছিল কোনো কারণে। আমি তখন রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারকে ধরে ওই ব্রিজটা আমি মেরামত করেছিলাম, এবং সেই দিন ডিসি সাহেব নতুন আসছিল, আমি ডিসি সাহেবকে ধরে নিয়ে এসে আমি ওই ব্রিজটা রিপেয়ারিং করেছি। তারপরে তো আমার পিরিয়ড শেষ হয়ে গেছে, আমি চলে গেছে, এবং আমি নদী ভাঙার কারণে হয়তো রাস্তাগুলি বিধ্বস্ত হয়ে গেছে। তবে এই রোডটা আবার মনে হয় সবাই মিলে যদি আমরা সচেতন হই, সবাই মিলে যদি আমরা আগ্রহ প্রকাশ করি যে দক্ষিণ অঞ্চলকে আমাদেরকে এই মূল ভূখণ্ডের সঙ্গে জড়িত করতে হবে, না হলে আমাদের মানে এই খাসকৈলা বা সদর উপজেলা বা যেটাই বলি না কেন উন্নত সম্ভব না। তাইলে সেই জনগণের জন্য এই রাস্তা আগে তৈরি করতে হবে, এইটা আমার ম্যান্ডেটরি, আমি চেষ্টা করব।
এই রাস্তাটা দিয়ে আমি আমার নির্বাচনে একটা শুরু করব। বাহ, চমৎকার। জনাব ফারুক হোসেন, আপনাকে জানতে চাইবো যে মাহফুজা খাতুন যা বললেন, আপনি কি তার সাথে একমত কিনা? এবং আর এর সাথে একটু সংযোগ করতে চাই যে জি। আমাদের এই বাউলাতলা থেকে মানে স্টিল ব্রিজ পর্যন্ত, মানে মিটুয়ানি পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা রোডস অ্যান্ড হাইওয়ে। আচ্ছা, তো এখানে আসলে এই ডিপার্টমেন্টটা ছিল মানে টাঙ্গাইলে, মানে সিরাজগঞ্জে। তো যার কারণে ওইখান থেকে টেন্ডার হলে বগুড়া এবং নওগাঁর ঠিকাদার পর্যন্ত কাজ পায়। তারা এখান থেকে আইসা দেখে যে মাল সামানা নিয়ে কাজ করতে আসলে এই রাস্তাটা আমাদের লস হবে। যার কারণে দুইবার টেন্ডার হওয়ার পরে এই রাস্তাটা কিন্তু আসলে কাজ করা সম্ভব হয় নাই, ঠিকাদার স্যালেন্ডার করছে। তো আমরা উপজেলা পরিষদ থেকে বারবার জনগণের চাহিদার প্রেক্ষিতে আমাদের উপজেলা পরিষদে সেটা ব্যাপকভাবে আলোচনা হয়েছে এবং বারবার আমরা উপজেলা পরিষদ থেকে রেজলিউশন দিয়ে জেলা সমন্বয় মিটিং এ ডিসি সাহেবের মাধ্যমে আমরা এটা দাবি করেছিলাম। তো ডিসি সাহেব বলেছিল যে এই ডিপার্টমেন্টটা চেঞ্জ করে যদি টাঙ্গাইল নেওয়া যায় তাহলে আমার মনে হয় রোডস এন্ড হাইওয়ে রাস্তার কাজ হবে। তো ইনশাআল্লাহ সেই ডিপার্টমেন্টটা সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল, মানে রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টটা টাঙ্গাইল হয়েছে। তারপরে এখন কাজ করাটা এখন টেন্ডার হলে কাজ হবে এবং টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে। তাজুদ্দিন সাহেব, ওনারা দুজন যা বললেন সে দুটোর সাথে আপনি একমত কিনা এবং আর কিছু যোগ করার আছে কিনা? আসলে একমত না, যেহেতু প্রশ্নের জবাবে যেটা বলেছেন, কারণ ওনারা দায়িত্বে ছিলেন, যেহেতু প্রশ্নটাই ছিল যে ওনারা প্রতিশ্রুতি দেন বাস্তবায়ন হয় না সেই বিষয়ে। তো আমি তো আসলে প্রতিশ্রুতি দিয়ে কখনো কিছু নির্বাচিত হইনি, কাজে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টা আমার উপর আসে না, সেটার জবাব দেওয়া আমার জন্য প্রযোজ্য না। তবে রাস্তাঘাটের উন্নয়নের জন্য যেটা বলছেন আমাদের পূর্ববর্তী দুজন, সেটা ইতিমধ্যেই এই রাস্তাগুলো বাস্তবায়নাধীন আছেন, হয়তো ওনারা জানেন না, এই জন্য ওনারা বলতেছেন আমি হইলা করে দিব। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, যেটা মাননীয় এমপি মহোদয় তিনি মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করেছেন। আর একটা কথা যেটা বলেছেন যে এইখান সিরাজগঞ্জ থেকে টেন্ডার হলে বগুড়ার লোক পায়, এই জন্য হয় না, এই কথাটাও যৌক্তিক না। কারণ টাঙ্গাইলের টেন্ডারও যে কোনো জায়গার লোক পাইতে পারে, বগুড়ার লোক পেতে পারে, কুমিল্লা বরিশালের লোক পেতে পারে। যৌক্তিক বিষয়টা হলো এখানে রোডস অ্যান্ড হাইওয়েজের যে রাস্তা বাবলাতলা থেকে নদীর যে দেওয়ানগঞ্জ বাজার, এটা একটা ছোট্ট একখণ্ড একটা রাস্তা, এটা আসলে বাস্তবায়নযোগ্য না, এটা মিনিস্ট্রিতে দিলে। যে কারণে এটাকে টাঙ্গাইলের বিভাগের অধীনে নিয়ে আমাদের নাগরপুর উপজেলার ধুবুরিয়া থেকে আমাদের চৌহালির বাবলাতলা পর্যন্ত একটা রোড কানেক্টিং দিয়ে এই রাস্তাটা বাস্তবায়নের জন্য টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে, যেটার সাথে মাননীয় এমপি মহোদয় ভাবে লেগেছিলেন। সেই কারণে এটা আমি জানি, সেটা আমি দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু প্রশ্ন আসছে ওনাদের অবগতির জন্য আমি এটা একটু জানাইলাম। আর হলো যে এখানে উন্নয়নের জন্য আমাদের সংবাদকর্মী যিনি বলেছেন দক্ষিণাঞ্চলের, আমি মনে করি আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ উত্তর দক্ষিণ পূব পশ্চিম না, গোটা চৌহালিকেই একটা সমন্বিত উন্নয়নের আওতায় আনার জন্য যা যা প্রয়োজন আছে সেটা ইনশাল্লাহ চেষ্টা করা হবে। চমৎকার, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজউদ্দিন। খুবই চমৎকার এবং আন্তরিক পরিবেশে আজকে আমাদের এখানে তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন এই অনুষ্ঠানটি আয়োজিত হলো। আমি তিনজন প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা এত চমৎকার করে আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের প্রতিশ্রুতি এবং তাদের যে স্বপ্ন রয়েছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে নিশ্চয়ই আমরা একটি অন্য চৌহালিকে দেখতে পাবো আগামী 5 বছর পরে। সেই প্রত্যাশা আমাদের রইল এবং আমরা আবারও ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো উপজেলা থেকে, সেখানে আরও জনপ্রতিনিধি থাকবেন, তাদের সাথে কথা বলবো, সেই উপজেলার মানুষদের আশা আকাঙ্ক্ষার কথা বলবো এবং জনপ্রতিনিধিরা কি করে সেই সব আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন সে সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।